সেবাদানের অঙ্গীকার এবং তাদের আশ্রয় ও ভরণ পোষণ জনিত সমস্যা দেশের চরম পরিস্থিতিতে অসহায় মানুষেরা এই সমস্ত প্রথার ব্যবহার করতে বাধ্য হয়ে পড়ে এবং এর মধ্যেই কৃষির উপর তাদের সকলের নির্ভরতা আরো বাড়তে থাকে। ধ্বংস হতে থাকা রোমান সাম্রাজ্যের উপর বিভিন্ন বর্বর জাতির আক্রমণ চলতে থাকে। ম্যাগিয়ার, সারাসেন, ভাইকিং নামক বিভিন্ন বর্বর জাতির আক্রমণগুলি ছিল বিশেষ উল্লেখযোগ্য। এই রকমের পরিস্থিতিতে আঞ্চলিক শক্তিগুলির ব্যবসা বাণিজ্য সহ অন্যান্য ভাবে অর্থনৈতিক অবস্থা পরিবর্তন যথেষ্ট ভূমিকা নেয়। ফলে পরবর্তীতে তারা বাজার নিয়ন্ত্রণ ও কিছু ক্ষমতার অধিকারী হয়ে ওঠে। বারবার বিদেশি শক্তির আক্রমণের ফলে শাসকবর্গ দুর্বল হয়ে পড়ে এবং অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়। বিখ্যাত ঐতিহাসিক হেনরি পিরেনের মতে, রোমান সাম্রাজ্যের বাণিজ্য ব্যবস্থা রোমান সাম্রাজ্যের পতনের মাধ্যমে শেষ হয়ে যায়নি। তার মতে ভূমধ্যসাগরে মুসলিমদের আবির্ভাব ও রাজনৈতিক আধিপত্য বিস্তারের ফলেই সমুদ্র বাণিজ্য ধ্বংস হয়ে যায়। মধ্যযুগের সামন্ততন্ত্রের প্রধান কারণ ব্যাখ্যা করতে গেলে মার্ক ব্লকের মতামতকে আমাদের গুরুত্ব দেওয়া প্রয়োজন। তার মতে রোমান সাম্রাজ্য ধ্বংস ও বিদেশি শক্তির বারবার আক্রমণের ফলে সমাজে যে চরম নিরাপত্তাহীন পরিস্থিতির সৃষ্টি হয়, ও ঠিক সেই সময় ভূস্বামী সম্প্রদায় নিজেদের উদ্যোগে সেনাবাহিনী গড়ে তুলে প্রতিরক্ষার ব্যবস্থা করে এবং সামন্তরা তাদের শ্রমদানে রাজি হয়। সামন্তরা এবং সামন্ত প্রভুদের মধ্যে এই অঙ্গীকারই ছিল সামন্ততন্ত্র গঠনের প্রধান কারণ। থ্যাংক ইউ। শুভ, হ্যাঁ, বলে ফেল। তোমার জন্য যে প্রশ্নগুলো, প্রথম প্রশ্ন হচ্ছে, কোন মুসলিম নেতা রোমকে আক্রমণ করেছিল? বললে সুপর্ণা মিউট করে আই মুটি ডাইনি দাঁড়া, প্লিজ মিউট করুন। শুভ, শুনতে পাচ্ছ? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, তোমার প্রথম প্রশ্ন হচ্ছে, কোন মুসলিম নেতা রোমকে আক্রমণ করেছিল? জানি না এটা। তোমার দ্বিতীয় প্রশ্ন, সামন্ততন্ত্র ইউরোপের ইতিহাসে এত বেশি আলোচিত হওয়ার কারণ কি ছিল তোমার বলে মনে হয়? জানি না। তোমার এর পরের প্রশ্ন, হাউ ডিড ফিউডালিজম স্টার্ট ইন ইন্ডিয়া? সরি, এটাও জানা নেই আমার। এর পরের প্রশ্ন, কোন বর্বর জাতি রোমকে আক্রমণ করেছিল? ম্যাগিয়ার, সারাসেন ও ভাইকিং। এর পরের প্রশ্ন, টেল সাম মোর অ্যাবাউট ভিকিংস। সরি, জানা নেই আমার। এর পরের প্রশ্ন, সামন্ত ব্যবস্থা সর্বোচ্চ স্তরে কে ছিল? ভূস্বামীরা। এর পরের প্রশ্ন, সামন্ততন্ত্রের উদ্ভব কিভাবে ঘটে? সরি, এটা পারবো না। আচ্ছা, ধন্যবাদ। Thank you, Shubha Barai, for your presentation. Moving forward, our next speaker is Shayanti Laha, a student of second semester, will be showing on the topic Medieval Art and Architecture. Thank you so much. Good evening to everyone. I am so grateful to have this chance to present it in front of the principal and our professors. So I thank them to give me this such a beautiful opportunity. And I also want to thank my friends who supported me and to all the participants. My name is Shayanti Laha. I am a student of Surendranath College in History Department. And my topic is Medieval Art and Architecture. Medieval period covers 5th to 15th century in Europe. This era, surrounded by many styles,
and periods like early Christian, Byzantine, Anglo-Saxon, Vikings, Insular, Carolingian, Ottonian, Romanesque, and Gothic. The architectures were basically signifying Christian faith, and medieval era shared some defining characteristics like iconography, Christian subject matter, social status, etc. So there is three types of medieval architecture. Firstly, religious architecture, a primary model of Roman basilica based on the lateral cross plan and carries creative energy during the medieval period. Secondly, military architecture, which is an example of non-religious architecture of medieval period. The main features of this architecture is small windows and crenulated walls, which used basically for only battle purpose. Thirdly, civic architecture, which is regarded with pride by the city's residents, like towers, bridges, residential houses, etc. There is three types of style in medieval architecture. First, pre-Romanesque architecture. It covers Byzantine, Carolingian, Ottonian period architecture. And in this era, architecture switched from wooden to stone building. Secondly, Romanesque architecture. This is a fusion of Roman, Carolingian, Ottonian, and Byzantine architecture. Thirdly, Gothic architecture. The features are stained glass window, flying buttresses, painted arches, etc. Let's move forward to medieval art. There is 8 types of medieval art. First, early Christian and late antique art, which covers from 2nd century to 5th century period. This art used mainly Roman style, and the most important example of this art is tomb painting. Secondly, Byzantine art, which is influenced by Roman and Oriental art. Here, figures of paintings were very rigid. Golden backgrounds were created by mosaic to symbolize the divine nature of those characters. Thirdly, migration period art. This art includes the polychrome style and the animal style. It covers Anglo-Saxon art, Carolingian art, and Germanic art. Next is insular art. In this art, we found many pictics, standing stones, metal works, manuscripts, and sculptures. Insular art is also known as Hiberno-Saxon art. Next is Islamic art. It covers calligraphy, illustrated manuscripts, textiles, metal works, and glass work. The main feature is Islamic art used painted tiles instead of wall painting. Pre-Romanesque art. It contains two styles, regional and imperial. Regional style contains Iberian, Anglo-Saxon, and Creation art, and imperial style contains Carolingian and Ottonian art. Next is Romanesque art. Here, sculptures and paintings were painted in bright colors and decorated with plants, animals, and Bible stories. The two main themes of sculptures are the Virgin Mary with the child and Christ on the cross. We also found some miniature paintings. Lastly, Gothic art. It covers from 13th to 15th century. In this period, sculptures became popular than paintings. Wood sculptures also became popular. Figures of sculptures became realistic and natural. These are the sources for the information I have used to make this presentation. Thank you. Shanti,
হ্যাঁ, তোমার প্রথম প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য সিভিক আর্কিটেকচার? সিভিক আর্কিটেকচার অ্যাকচুয়ালি শহরের যে আর্কিটেকচার গুলো সেই শহরকে রিপ্রেজেন্ট করছে। যেমন কোনো টাওয়ার হতে পারে সেই জিনিসটা, যেমন আইফেল টাওয়ার আমি বলতে পারি প্যারিসের, সেটা আর কি সেই শহরটাকে রিপ্রেজেন্ট করছে, সেহেতু আর সেটাই হচ্ছে সিভিক আর্কিটেকচার। তোমার দ্বিতীয় প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য পলিক্রোম স্টাইল? পলিক্রোম স্টাইল হচ্ছে বিভিন্ন কালার একসাথে ইউজ করা, মানে হয়তো একটা আর্কিটেকচার বা একটা আর্ট তৈরি করতে গিয়ে অনেক বিভিন্ন কালার ইউজ করা হয়েছে, সেটাই হচ্ছে পলিক্রোম স্টাইল। তোমার এর পরের প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য ক্যালিওগ্রাফি? ক্যালিওগ্রাফি হচ্ছে এক ধরনের আর্টের চিহ্ন, বা আমরা বলতে পারি সেটা কোনো আইকন, যেটা সেই আর্ট বা আর্টকে রিপ্রেজেন্ট করবে। আচ্ছা, তোমার পরের প্রশ্ন, হোয়াই আফটার সো হাইলি অর্নামেন্টাল আর্কিটেকচারস ইন শাহজাহান ইরা ইন drastically declined during Arunangit? No, I don't know the answer. Okay. তোমার এর পরের প্রশ্ন, ক্যান ইউ নেম এনি গথিক আর্টিস্ট? No, I don't know. থ্যাংক ইউ। Thank you, Shantini Laha, for your presentation. Next, I would like to move on with our next speaker, Sanchita Ghosh, a student of second semester, with the topic of role of university in medieval Europe. উপস্থিত শ্রদ্ধেয় প্রিন্সিপাল মহাশয় ও আমার ইতিহাস বিভাগের শ্রদ্ধেয় অধ্যাপক ও অধ্যাপিকাগণকে প্রণাম জানাই। সেই সাথে আমার সহপাঠী ও দাদা দিদিকে আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার প্রেজেন্টেশনটি উপস্থাপন করছি। আমি সঞ্চিতা ঘোষ, সুরেন্দ্রনাথ কলেজের ইতিহাস অনার্সের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী। আমার প্রেজেন্টেশনটির বিষয় হলো মধ্যকালীন ইউরোপে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। বিশ্ববিদ্যালয়ের উদ্ভব। ইউনিভার্সিটির আগে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রূপে স্টেডিয়াম জেনারেলিয়া কথাটি বহুল প্রচলিত ছিল। মূলত খ্রিস্টীয় দ্বাদশ শতক থেকে এই বিশ্ববিদ্যালয়গুলি গড়ে উঠতে থাকে। দশম শতক থেকে ত্রয়োদশ শতকের মধ্যে ইউরোপে তিনটি ঘটনা সম্পৃক্তভাবে ঘটেছিল। 1. বাণিজ্যের নতুন বিকাশ, 2. নগরায়ন, 3. বিশ্ববিদ্যালয়ের উদ্ভব। এছাড়া এগুলির মধ্যে বিশ্ববিদ্যালয় অন্যান্য সমস্ত প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম। সংজ্ঞা: ইউনিভার্সিটি বলতে বাংলা প্রতিশব্দ রূপে বিশ্ববিদ্যালয় কথাটি ব্যবহার করি। ইউনিভার্সিটি কথাটি মূলত ল্যাটিন শব্দ ইউনিভার্সিটাস থেকে এসেছে, যার অর্থ হলো সংঘ, যেটি কখনো শিক্ষকদের দ্বারা আবার কখনো শিক্ষক ছাত্রের মিলিত রূপে গড়ে উঠত, যেগুলি ইউনিভার্সিটি নামে পরিচিত। বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য: 1500 খ্রিস্টপূর্বাব্দের আগে ইউরোপে মোট 62টি বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল। মধ্যযুগের ইউরোপে নবপ্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলি একটি নতুন শ্রেণী সৃষ্টি করেছিল। উচ্চশিক্ষা প্রাপ্ত এইসব মানুষকে দুটি ভাগে বিভক্ত করা যায়। প্রথমত, যারা শিক্ষাদানকে জীবিকা হিসেবে গ্রহণ করেছিলেন। দ্বিতীয়ত, যাদের কাছে বিদ্যাচর্চাই ছিল শুধুমাত্র লক্ষ্য। উৎপত্তি: কোন একটি বিশ্লেষণী ব্যাখ্যা নিয়ে বিশ্ববিদ্যালয়গুলির কারণ অনুসন্ধান করা অসম্ভব। দ্বাদশ শতকে রেনেসাঁসে বিশ্ববিদ্যালয়গুলি উদ্ভবের পটভূমি তৈরি করেছিল। রেনেসাঁসের ফলশ্রুতি স্বরূপ ইউরোপে বৌদ্ধিক জগতে যে আলোড়নের সৃষ্টি হয়েছিল, তাতে করে মানুষ লৌকিক শিক্ষার প্রতি আগ্রহ হয়েছিল এবং বিশ্ববিদ্যালয়গুলি উদ্ভবের সহায়ক হয়েছিল। দূর দূরান্ত থেকে আসা পণ্ডিতেরা যে ক্ষুদ্র বিদ্যালয়ে শিক্ষাদান করতেন, তা কালক্রমে বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়:
সালার্না, বোলোনা এবং অক্সফোর্ড ইউরোপের প্রাচীন বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল। পরবর্তীকালে এইসব বিশ্ববিদ্যালয়কে আদর্শ করে বহু বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে, যেমন ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়। ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়টি একটি নির্দিষ্ট আঙ্গিকে হয়েছিল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1280 সালে ডারহাম উইলিয়ামের নেতৃত্বে। জার্মানির বিশ্ববিদ্যালয়। ফ্রান্সের প্যারি বিশ্ববিদ্যালয়ের অনুকরণে 1348 সালে জার্মানির পার্গে প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এছাড়া জার্মান ভাষী অঞ্চলে স্থাপিত ভিয়েনা বিশ্ববিদ্যালয়টি প্যারি অক্সফোর্ড আদর্শে গড়ে উঠেছিল। ইতালির বিশ্ববিদ্যালয়। মধ্যযুগের ইউরোপে বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে বোলোনা প্রসিদ্ধ অর্জন করেছিল আইনশাস্ত্র পঠন পাঠনের জন্য। বোলোনা ছাড়াও রোম, ভেরোনাতেও আইন বিশ্ববিদ্যালয় ছিল। ফ্রান্সের বিশ্ববিদ্যালয়। তার ফলে প্যারি বিশ্ববিদ্যালয় দ্রুত বিকাশ সম্ভবপর হয়েছিল। 1250 থেকে 70 সালের মধ্যে এক পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় রূপে আবির্ভূত হয় প্যারির এই শিক্ষা প্রতিষ্ঠান। পাঠ্যক্রম ও ডিগ্রি। বিশ্ববিদ্যালয়গুলির পাঠ্যক্রমে রোমান শিক্ষা পদ্ধতির প্রভাব সুস্পষ্ট। বিশ্ববিদ্যালয়গুলিতে যে কোনো স্থানের ছাত্ররা যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেত। একজন ছাত্রের যে কোনো শিক্ষাদানের অধিকার ছিল। কোন একটি বিভাগে ডিগ্রি লাভ করলে একজন ছাত্র শিক্ষকতা করার যোগ্যতা অর্জন করত এবং শিক্ষক সংঘের কাছে সভ্য বলে গণ্য হতো। প্রভাব বা অবদান। ইউরোপীয় সমাজ জীবনে বিশ্ববিদ্যালয়গুলির প্রভাবকে অতিরঞ্জিত করে দেখা এবং তার অবমূল্যায়ন। প্রথমত, নিজ স্বার্থ ও নিরাপত্তার তাগিদে শিক্ষক ছাত্র নিজস্ব সংগঠন তৈরির প্রতিকৃত মধ্যযুগের বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়গুলি সবার জন্য শিক্ষাকে উন্মুক্ত করেছিল। কিছু ধনী ব্যক্তি অর্থ সাহায্য করেও বিশ্ববিদ্যালয়গুলির সামাজিক মর্যাদা বৃদ্ধি করেছিল। উপরিউক্ত কিছু আলোচনার পরিপ্রেক্ষিতে নির্দ্বিধায় বলা যায় যে মধ্যযুগে ইউরোপে সমাজ ও সংস্কৃতিতে বিশ্ববিদ্যালয়গুলি সৃজনশীল অবদান ছিল গুরুত্বপূর্ণ। নমস্কার। আচ্ছা, তোমার প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য ওল্ডেস্ট ইউনিভার্সিটি অফ দ্য ওয়ার্ল্ড? বোলোনা ইউনিভার্সিটি। মেন কজ, রাইস অফ ইউনিভার্সিটি। সরি, এটা আমার জানা নেই। আচ্ছা, এর পরের প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট মিডিয়াভাল ইউনিভার্সিটি? ইউনিভার্সিটি অফ বোলোনা, মেবি, সম্ভবত। আচ্ছা, তোমার পরের প্রশ্ন, কোন ভাষায় বিশ্ববিদ্যালয়ে পাঠ্যদান করা হতো? সরি, আমার জানা নেই এটা। আচ্ছা, এর পরের প্রশ্ন, হুইচ ইজ ইন্ডিয়াস ফার্স্ট ইউনিভার্সিটি? আরেকবার কোশ্চেনটা করুন। হুইচ ইজ ইন্ডিয়াস ফার্স্ট ইউনিভার্সিটি? ইন্ডিয়াস ফার্স্ট ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি। আচ্ছা, এর পরের প্রশ্ন, মধ্যযুগের বিশ্ববিদ্যালয়গুলো কতটা গুরুত্ব পেয়েছিল? আমার জানা নেই, সরি। ওকে, থ্যাংক ইউ। Thank you, Sonchita Ghosh, for your presentation. Our last speaker for today is Prabhat Tung, our student of second semester, with the topic of fall of feudalism. থ্যাংক ইউ। উপস্থিত সকল ছাত্র ও ছাত্রীদের ও আমাদের সকলের মধ্যে উপস্থিত সম্মানীয় মাননীয় অধ্যক্ষ ডক্টর ইন্দ্রনীল কর ও সম্মানীয় অধ্যাপককে জানাই শুভ সন্ধ্যা। বর্তমান যে
মহামারীতে গোটা হাহাকার অবস্থা, তা মাথায় রেখে আমাদের কলেজের অধ্যক্ষ ও অধ্যাপক ও অধ্যাপিকা ওনাদের মূল্যবান সময়টুকু দিয়ে আজকের এই ওয়েবিনার মিটিংয়ে উপস্থিত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই জানিয়ে আমি আজকে আমার আমার সামন্ততন্ত্র পতনের টপিকটা বলছি। সামন্ততন্ত্রের পতন। সামন্ততন্ত্র পতন বলতে সামন্ততন্ত্র এটা একটা ভূমি নির্ভর ব্যবস্থা। এটা মূলত নবম, দশম, ত্রয়োদশ শতকে ইউরোপে লক্ষ্য করা যায়। বিভিন্ন ঐতিহাসিক এটিকে মিশ্র নীতি নামে উল্লেখ করেছেন। টমসন ও জনসন এই সামন্ততন্ত্র পতনকে মিশ্র নীতি বলে উল্লেখ করেছেন। এরপর আসে সামন্ততন্ত্রের পতনের মরিস ডবের বক্তব্য। মরিস ডব হলেন একজন ঐতিহাসিক, যিনি 1946 খ্রিস্টাব্দে স্টাডিজ ইন দ্য ডেভেলপমেন্ট অফ ক্যাপিটালিজম গ্রন্থে তিনি বলেন যে সামন্ততন্ত্র যে পতন, এটা একটি অভ্যন্তরীণ পতনের ফলে লক্ষ্য করা যায়। এর মূল কারণ হলো সামন্ততান্ত্রিকরা মূলত ভূমিদাসদের উপর নির্ভর করে এই সামন্ততন্ত্র প্রথা চালিয়েছিল। এর ফলে বিভিন্নভাবে অত্যাচারিত হতো। এরপর আসে পল সুইজির বক্তব্য। পল সুইজি সায়েন্স অ্যান্ড সোসাইটি এর গ্রন্থের নামক পত্রিকায় 1950 খ্রিস্টাব্দে ফিউডালিজম অ্যাক্টিভ নামক গ্রন্থে তিনি বলেন যে দূরপাল্লার বাণিজ্য এর ফলে সামন্ততন্ত্রের পতনের লক্ষ্য করা যায়। মূলত ইটালি বণিক শ্রেণীগণ তারা পূর্ব ইউরোপ ও পশ্চিম ইউরোপ বাণিজ্যিক লক্ষ্য করে তারা এগিয়ে যায়। এর ফলে তারা তাদের সেখানে বিভিন্ন ব্যবসা বাণিজ্য চালায় এবং সেখান থেকে তাদের শোষণ করে এবং কৃষকরা বিভিন্নভাবে অত্যাচারিত হয়। ম্যানর ছেড়ে তারা বিভিন্ন নগরে বসবাস করতে থাকে। এরপর আসে সামন্ততন্ত্র পতনের যে মূল কারণ, সেটা হলো ভূমিদাসের বিদ্রোহ। ভূমিদাসের বিদ্রোহ এক অন্যতম সামন্ততান্ত্রিকরা যে অতি শোষণের ফলে তাদের বিভিন্নভাবে কৃষকদের অত্যাচারিত করত এবং নানাভাবে তারা অত্যাচারিত হতো। একাধিক কৃষক এই অত্যাচার থেকে রক্ষা পেতে তারা বিভিন্নভাবে বিদ্বেষণা করে সামন্ততান্ত্রিকদের উপর। এরপর আসে জনসংখ্যার হ্রাস। 1938 খ্রিস্টাব্দে প্রায় 40% মানুষ ইউরোপে মহামারী দেখা দিলে মানুষ মৃত্যু হয়। এর ফলে সামন্ততান্ত্রিকদের জমির নিয়োগের পরিমাণ কমে যায়। তারা অত্যাধিক হারে শুল্ক আদায় করার জন্য বিভিন্নভাবে অত্যাচারিত করে সাধারণ কৃষকদের। এরপর আসে নগরের উত্থান। নগরের উত্থান হলে ব্যবসা বাণিজ্য বিস্তার ঘটায়, নতুন শহর গড়ে ওঠে। এর ফলে ম্যানারবাসীরা সামন্ততান্ত্রিকদের অত্যাচার থেকে রক্ষা পেতে তারা সেই ম্যানার ছেড়ে বিভিন্ন নগরের দিকে অগ্রসর হয়। এর ফলে নগরের উত্থান ধীরে ধীরে ঘটতে থাকে। সোনার উপর বৃদ্ধি। মধ্যযুগের মাঝামাঝি সোনার উপর উৎপাদন মুদ্রার ক্রয় মূল্য দ্রুত পেতে থাকে। এর ফলে বিভিন্ন জায়গা
জার্মান, অস্ট্রিয়া বিভিন্ন জায়গায় বাণিজ্যিক প্রভাবশালী দেখা যায়। এর ফলে সামন্ততন্ত্রের পতনের অন্যতম কারণ হয়ে ওঠে। এরপর আসে নগদ লেনদেন, ক্যাশ ইকোনমি বা নগদ লেনদেন। প্রথম চালু হয় ইংল্যান্ড, ফ্রান্স প্রভৃতি স্থানে। চালু হওয়ার ফলে ভূমিদাসরা সামন্ততন্ত্রদের কাছ থেকে নগদ অর্থ নিয়ে চাষবাস করলে সঠিক সময় যদি তারা সেই অর্থ সামন্ততন্ত্রদের ফেরত না দেয় তাহলে তারা বিভিন্নভাবে অত্যাচারিত হতো এবং তারা এর ফলে কৃষকরা বিভিন্ন বিদ্রোহ পথে অবতীর্ণ হয়। এরপর আসে রাজতন্ত্রের উত্থান। রাজারা সামন্ততন্ত্রের বিরোধিতা করেছিল, কারণ তারা চাইছিল না সামন্ত প্রভুরা আর রাজাদের আদেশ দিক। তারা এই সামন্ততন্ত্রের তারা পুতুলে পরিণত হয়েছিল। এই অবস্থায় সামন্ততন্ত্রকে রাজারা অবলুপ্ত চেয়েছিল। থ্যাংক ইউ। প্রভাত, তোমার প্রথম প্রশ্ন হচ্ছে সামন্ততন্ত্রের পতন কবে হয়েছিল? সামন্ততন্ত্র পতন এক্স্যাক্টলি তো টাইম বলা যায় না, বিভিন্ন যুগে বিভিন্ন কারণে শুরু হয়েছিল। তবে ইংল্যান্ডে পতন হয়েছিল 1640 খ্রিস্টাব্দে এবং ফ্রান্সে 1789 খ্রিস্টাব্দে এবং রাশিয়ায় 1917 খ্রিস্টাব্দে। আচ্ছা, এর পরের প্রশ্ন, সামন্ততন্ত্র শব্দটি কোন শব্দ থেকে এসেছে? সামন্ততন্ত্র শব্দটি ফিউডালিজম থেকে এসছে। ফিউডালিজম শব্দ থেকে। আচ্ছা, এর পরের প্রশ্ন, বাণিজ্য ব্যবস্থা কিভাবে সামন্ততন্ত্রের পতন ঘটিয়েছিল? সামন্ততন্ত্রের আমি আগে বলেছি যে পল সুইজির বক্তব্য অনুযায়ী দূরপাল্লা বাণিজ্যের ফলে নগরের উত্থান ঘটে, ফলে অত্যাধিক হারে পণ্যের উৎপাদন হয়। এর ফলে বাণিজ্যিক ব্যবস্থা পতন ঘটেছিল। আচ্ছা, তোমার এর পরের প্রশ্ন, সামন্ততান্ত্রিক ব্যবস্থার উপর লেখা মারাক ব্লক এর বইয়ের নাম বলো। এটা জানা নেই। আচ্ছা, এর পরের প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য ম্যানার? ম্যানার বলতে সামন্ততন্ত্রের অবস্থিত ইউরোপে অবস্থিত যে গ্রামীণ এলাকা যারা বসবাস করত সাধারণ মানুষদের, কৃষকদের ম্যানার নামে পরিচিত। আচ্ছা, তোমার এর পরের প্রশ্ন, নগরের উত্থান কিভাবে গঠন হয়? নগরের উত্থান ঘটে নগরের উত্থান কিভাবে গঠন হয়? নগরের উত্থান হয় ব্যবসা বাণিজ্য বিস্তার ঘটলে ম্যানারবাসীরা সামন্ত প্রভুদের অত্যাচার থেকে রক্ষা পেতে তারা বিভিন্ন নগরে বসবাস করতে থাকে। এর ফলে নগরের উদ্ভব ঘটে। আচ্ছা, তোমার এর পরের প্রশ্ন, হুইচ হিস্টোরিয়ান ওয়াজ দ্য ফার্স্ট টু দ্য ইউজ দ্য ওয়ার্ড ফিউডালিজম? এটা জানা নেই। আচ্ছা, তোমার এর পরের প্রশ্ন, at what time did the city rise? এটাও জানা নেই। আচ্ছা, তোমার এর পরের প্রশ্ন, feudalism was started as a savior of land during war, but how it became negative in dark age and time? এটাও জানা নেই। আচ্ছা, তোমার এর পরের প্রশ্ন, name a few cities. এটাও জানা নেই। আচ্ছা, তোমার এর পরের প্রশ্ন, এই সময় কোন রাজবংশ ইউরোপে শাসন চালাতো? দ্বিতীয় ফ্রেডারিক সম্ভবত, আমার মনে হয়।
আচ্ছা, তোমার এই পরের প্রশ্ন, কারা সামন্ততন্ত্রের বিরোধিতা করেছিল? সামন্ততন্ত্র বলতে গেলে এক কথায় রাজারাও এবং সাধারণ কৃষকরাও এই সামন্ততন্ত্র বিরোধিতা করেছিলেন। আচ্ছা, থ্যাংক ইউ। সঞ্চিতা তুমি আছো? সঞ্চিতা, ইয়েস। হ্যাঁ, তোমার দুটো প্রশ্ন পরে করা হয়েছিল। তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে, এই বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষা গ্রহণের পদ্ধতি কেমন ছিল? এখানে বিশ্ববিদ্যালয়গুলিতে যে কোনো স্থানের ছাত্ররা ভর্তির সুযোগ পেত, আর সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সকলেরই সুযোগ ছিল, সকলের শিক্ষাদানের অধিকার ছিল। আর একজন ছাত্র শিক্ষকতা করার যোগ্যতা অর্জন করতো এবং শিক্ষক সঙ্গের কাছে সভ্য বলে গণ্য। আচ্ছা, এরপর মধ্যযুগের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নাম বলো। ইতালির বিশ্ববিদ্যালয়, বোলোনা, তারপরে ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়, জার্মানির বিশ্ববিদ্যালয়। আচ্ছা, ধন্যবাদ। এখানে উপস্থিত সমস্ত শ্রোতাদের উদ্দেশ্যে আমার একটি ঘোষণা রয়েছে। যারা আজ এখানে উপস্থিত আছেন তাদের জন্য বলা হচ্ছে, এর পরের দিন অর্থাৎ 5ই জুলাই আমাদের এই ওয়েবিনারটি সমাপ্ত হওয়ার পর আমরা চ্যাট বক্সে ফিডব্যাক লিঙ্কটি দিয়ে দেব, এবং আপনারা সেই ফিডব্যাক লিঙ্কটা ঠিকঠাকভাবে পূরণ করলে তবেই কিন্তু সার্টিফিকেট জেনারেশন করা হবে, অর্থাৎ প্রত্যেকের নামে আলাদা আলাদা সার্টিফিকেট ইস্যু করা হবে। তবে এখানে নতুনত্ব যে বিষয়টি তা হচ্ছে, যে কজন বক্তা অর্থাৎ স্পিকার এখানে বলেছেন তাদেরকে এখানে উপস্থিত শ্রোতারাই মূল্যায়ন করবে। সেখানে আপনারা দেখবেন ফিডব্যাক ফর্মে কে আপনাদের বেস্ট স্পিকার তার নামটি সেখানে লিখবেন, অথবা তার নামে টিক মার্ক করবেন। সেই অনুযায়ী যার উপস্থাপনাতে বেশি ভোট পড়বে তাকে আমরা ডিপার্টমেন্টের পক্ষ থেকে অ্যাওয়ার্ড দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনাদের সকলেরই আজকের এই ওয়েবিনারটি ভালো লেগেছে। আজকের এই ওয়েবিনারে আমাদের সাথে থাকার জন্য সুরেন্দ্রনাথ কলেজের মাননীয় প্রিন্সিপাল ডক্টর ইন্দ্রনীল কর মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত সকল অধ্যাপক ও অধ্যাপিকা মণ্ডলীকে। আজকের এই ওয়েবিনারে যারা বক্তা ছিলেন অর্থাৎ দিশারি ভট্টাচার্য, প্রিয়া সানা, শঙ্খ মাঝি, সৌরভী হালদার, রাতুল হক, তুলিকা বসাক ও সৌনক সেঠ, বাপ্পা ওরাও, কৃষ্ণগোপাল অধিকারী, শুভ বারুই, সঞ্চিতা ঘোষ, শান্তি লাহা ও প্রভাত তুম, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই ওয়েবিনারটিকে এত সুন্দর করে তোলার জন্য এবং আমাদের সকলকে এত কিছু সম্পর্কে এত সুন্দরভাবে জানানোর জন্য। ধন্যবাদ জানাচ্ছি আমার কো-হোস্ট মুমুন মুখার্জিকে আমাকে সহযোগিতা করার জন্য। এতক্ষণ ধরে যে অধ্যাপক ও অধ্যাপিকারা আমাদেরকে প্রযুক্তিগতভাবে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এখানে উপস্থিত যে সকল শ্রোতারা প্রথম থেকে শেষ অবধি আমাদের সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজ আমাদের সাথে থাকার জন্য এবং আজকের এই ওয়েবিনারটি সমৃদ্ধ করার জন্য। আজকের এই ওয়েবিনারটি আমরা এখানেই শেষ করছি। আবার আমরা একসাথে মিলিত হব এর পরবর্তী ওয়েবিনারটিতে 5ই জুলাই ঠিক সন্ধ্যে 7টায়। সকলকে জানাই শুভরাত্রি।